বিজেপির কলকাতার হেডকোয়ার্টার থেকে সাংবাদিক সম্মেলন করছেন লকেট চ্যাটার্জি। শুনুন সেই সাংবাদিক সম্মেলন। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল। একজন ফরেন্সিক ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ছিলেন এবং পরে দেখা গেল তিনি একজন সাধারণ একজন মেডিকেল কলেজে একজন কর্মরত ডক্টর। তো তাহলে ভেবে দেখুন, মানে একের পর এক তৃণমূলের লোকজন এখানে জড়িত রয়েছে, এর ভেতরে এই পুরো র্যাকেটের মধ্যে জড়িত রয়েছে, যারা মৃতদেহ মর্গে সেগুলোকে না রেখে সেই মৃতদেহের সঙ্গে অশালীন ভিডিও, মৃতদেহ থেকে অর্গানগুলোকে কেটে নিয়ে সেগুলোকে অন্য জায়গায় পাচার করতো এবং লাখ লাখ টাকা ইনকাম করতো এবং সেটা 200 কোটির দুর্নীতিতে পৌঁছেছে। এই আর্যিকরের ঘটনায় আজকে আমরা দেখেছি তিলোত্তমার এই মৃত্যু নিয়ে যখন চারিদিক মানে পুরো সুনামি চলছে আন্দোলনে, সেই সময় এর পেছনেও কিন্তু অনেক আর্যিকর নিয়ে অনেক কিছু মৃত্যু হয়েছিল। সেই মৃত্যুগুলোকে বিভিন্নভাবে সাজানো হয়েছিল। 2001 সালে সৌমিত্র বিশ্বাস 25শে আগস্ট তাকে মানে মৃত অবস্থায় পাওয়া যায়। তাকে কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে পরে মানে তিনি কি করেছিলেন, তিনি প্রতিবাদ করেছিলেন, আওয়াজ তুলেছিলেন যে এখানে পর্নোগ্রাফি কিছু ভিডিও বা এখানে সেই নিয়ে কথা আওয়াজ তুলেছিলেন, সেই জন্য তাকে পুরো মেরে ফেলা হয় তাকে। 2003 সালে অভিজিৎ দত্ত মারা যান। সেখানে তাকে কি বলা হয়? মারা যাওয়ার পর তাকে কি কারণ দেওয়া হয়? যে তিনি ড্রাগ সেবন করতেন অতিরিক্ত ভাবে, সেই জন্য মারা গেছেন। কিন্তু আদৌ তিনি ড্রাগের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, কিন্তু তাদের কারণ দেওয়া হয়েছিল যে ড্রাগ সেবনে মারা গেছে। 2016 সালে ঘটনা ঘটেছিল ডক্টর পৌলমী সাহার, ঠিক এরকম ভাবে মৃত্যু হয়। এরকম অনেক ভাবে 2023 সালে শুভ্রজিৎ দাস, ডক্টর সায়ন মন্ডল এরকম একটা অদ্ভুত ভাবে মানে মিস্টেরিয়াস ভাবে মারা যায়, তার কিন্তু কোন রকম কোনো তদন্ত শেষ পর্যন্ত হয়নি। তাহলে আপনারা ভাবছেন কি করে যে এই মুখ্যমন্ত্রী আজকে এই তিলোত্তমার বিচার তিনি করবেন? এবং উনি স্বাস্থ্যমন্ত্রীও আছেন এবং স্বাস্থ্যমন্ত্রী হিসাবে উনি এই যে সরকারি হসপিটালে এত রকমের কারবার চলতো, সরকারি অনুদান তো যেত এই স্বাস্থ্য ভবনগুলোতে, তাহলে তিনি এই পাচার চক্রের কোনোভাবেই তিনি মানে কিচ্ছু জানতে পারেননি? সেটা কি করে সম্ভব? এবং এত কিছুর পরেও তিনি সন্দীপ ঘোষকে উপহার দিচ্ছেন, ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল বানিয়ে দিচ্ছেন। এবং এ রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ সবথেকে বড় কথা, যাদের রক্ষা করার কথা তারাও ভক্ষক ছিল, যারাই রক্ষক তারাই ভক্ষক, তারাও এই জিনিস পুরোপুরি ভাবে দেখে গেছে এবং দেখে তারা পকেটে ঘুরে ঘুরে তারা টাকা ভরেছে। এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে অনেক সময় শুনেছি যে 75% পার্টিকে দাও আর 25% নিজে খাও, মানে সেটাও তিনি বলেছেন। মানে তার মানে বোঝা যাচ্ছে যে এই পুরোপুরি যে হাসপাতালের, সরকারি হাসপাতালের মধ্যে যে এত বড় চক্র চলছে সেটা মুখ্যমন্ত্রী অবগত ছিলেন। এবং এই মৃত্যুর জন্য যে আসল যারা দোষী রয়েছে, প্রভাবশালী যারা রয়েছে, কাদের কাদের কাছে এই পাচার চক্রের টাকা পয়সা পৌঁছতো, এগুলোকে বন্ধ করার জন্য তিনি আজকে রাস্তায় নেমেছেন এবং তিনি বারবার চেষ্টা করছেন প্রমাণ লোপাটের। কারণ প্রমাণ পাওয়া গেলেই তাহলে বোঝা যাবে যে কারা এই ঘটনা ঘটিয়েছে এবং তাদের উদ্দেশ্য কি ছিল। এবং আজকের কথাতে আমি আসছি যে আজকে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন নিজের চেয়ারকে বাঁচানোর জন্য, চেয়ার বাঁচাতে ছুটে গেছেন। কদিন আগে বলেছিলেন উনি নাকি পদত্যাগ করতে চান, তাহলে আজকে পদত্যাগ কোথায়? পদত্যাগের তো কোনো নামগন্ধ ছিল না। তিনি আজকে চেয়ার বাঁচাতে আজকে সেই ধর্ণা মঞ্চে চলে গেছেন। ধর্ণা মঞ্চে তিনি নাটক করতে গেছেন। তিনি কি বলতে গেছেন ধর্ণা মঞ্চে? তিনি বলতে গেছেন আমি রোগী কল্যাণ সমিতি থেকে আমি ভেঙে দিচ্ছি। তার মানে রোগী কল্যাণ সমিতিতে তুমি এতদিন ধরে যা যা জিনিস হচ্ছে একজন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু দেখেনি, কিছু জানতো না। রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলে কি তার আগে কি কি হয়েছিল না হয়েছিল তার তদন্ত কেউ জানতে পারবে না? আমরা জানতে চাই যে এতদিন ধরে রোগী কল্যাণ সমিতিতে যারা ছিল, যে অনুদান এসেছিল সরকারের কাছ থেকে, আর যারা এই আর্যিকরের মতো জায়গায় বিভিন্ন সরকারি হসপিটালে কি কি হচ্ছিল সেগুলোকে জানতে হবে, সেগুলোর তদন্ত দরকার আছে। উনি নিজে একদিকে বলছেন আমি একা সরকার চালাই না। সরকার চালায় কে? এতদিন ধরে তো উনি বলতেন যে 294টা ক্যান্ডিডেট আমি, সরকার আমি চালাই। তো আজকে হঠাৎ করে তার নিজের জায়গা থেকে অন্যদিকে
ঘাড়ে অন্যদের ঘাড়ে দোষ ফেলে দিচ্ছেন না? একটা সরকার চালাতে গেলে একজন পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের হোম মিনিস্ট্রি, ডিফেন্স সবকিছু দরকার হয়। তার মন্ত্রী কে আছেন? তার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো 4-3-4 বিভিন্ন রূপে সরকারটাকে চালাচ্ছেন। তাহলে তার সেই ডিপার্টমেন্টগুলো যদি ব্যর্থ থাকে তো তার দায়িত্ব ওনাকে নিতেই হবে। আজকে উনি এসেছিলেন কিসের জন্য? সবচেয়ে বড় কথা কিসের জন্য? বারবার ঘুরিয়ে ফিরিয়ে উনি একটা কথা বারবার বলছেন যে আপনারা সবাই ফিরে আসুন। তো ওনারা তো ফিরে আসতে চান, জুনিয়র ডাক্তাররা ফিরে আসতে চান, তিনি বারবার আলোচনায় করতে চেয়েছেন, কিন্তু সেদিন আপনি নবান্নের দরজা মুখের উপর বন্ধ করে দিয়ে আপনি বেরিয়ে চলে গেছিলেন। আজকে আবার মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য আবার আপনি ছুটে এসেছেন, লোককে দেখাতে এসেছেন আমি তাদের জন্য কতটা চিন্তিত। আপনি আপনি বলছেন যে আপনার ঘুম হয়নি, কালকে বৃষ্টি, রোদ, এত ঝড় বৃষ্টি হয়েছে, 34 দিন ধরে তারা বসে আছে সেখানে। আপনার কষ্টটা 34 দিন পর হচ্ছে, লাস্ট 2 দিন আপনার কষ্ট হচ্ছে। সারা বাংলার মানুষের তো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন লোক মানুষ ওখানে গিয়ে পৌঁছচ্ছে, সাধারণ মানুষ ওখানে গিয়ে পৌঁছচ্ছে কষ্টে। কেউ হাওয়া করছে তাদেরকে, কেউ খাবার খাইয়ে দিচ্ছে তাদেরকে, কেউ সারা রাত তাদের সঙ্গে যাচ্ছে তাদেরকে, তাদের সাথে যে তোমরা লড়াই চালিয়ে যাও বলে। তারাও তো কষ্ট পাচ্ছে, তারাও সারা বাংলার মানুষ ঘুমায়নি। আর আপনি বলছেন আপনি কালকে ঘুমোতে পারেননি ঝড় বৃষ্টিতে, আপনার এখন খুব কষ্ট হচ্ছে, 34 দিন পর সেটা মনে পড়লো আপনার। আপনি বলছেন এতগুলো সাধারণ মানুষ মারা যাচ্ছে, 93,000 ডক্টর সারা পশ্চিমবঙ্গে আছে, তাদের মধ্যে জুনিয়র ডক্টর 7,500-এর কাছাকাছি। এত বড় আপনার পরিকাঠামো, বিশাল আপনার পরিকাঠামো, বিশাল স্বাস্থ্যসাথী কার্ড, 5 লক্ষ টাকা করে সবাই পাবে, আপনি বিশাল করে রেখেছেন। সেখানে 7,500-এর মধ্যে যারা ওখানে বসে আছে তাদের জন্য এতগুলো মৃত্যু হলো। তারা নিজেরাও বারবার বলছে তাহলে সিনিয়র ডাক্তাররা করছেটা কি? সিনিয়র ডাক্তাররা তো কাজ করছে। যখন কোনো বারবার করে কেউ কোনো রোগী যায় তারা সবাইকে সিনিয়র ডাক্তারের খোঁজ করে যে সিনিয়র ডাক্তাররা কোথায় আছে। সিনিয়র ডাক্তাররা তো কাজ করছেন। আজকে আপনার জুনিয়র ডাক্তারদের মানে খোঁজ করছে বলছেন, যারা রোগীরা আসছেন, পেশেন্টরা আসছেন, তারা হচ্ছে জুনিয়র ডাক্তাররা বলছে তাদেরকে খোঁজ করছে বলছেন। তো আপনি বিভিন্ন ভাবে চাইছেন নানা রকম ভাবে ভয় দেখিয়ে মানে এই আন্দোলনটা যাতে বন্ধ হয়ে যায়। আপনি বারবার একটা কথা সাবধান করছেন, খাবারের কথা বলছেন। মানুষ নিজের আত্মে রান্না করে নিয়ে যাচ্ছে, মানুষ রান্না করে নিয়ে মানুষ ওখানে পৌঁছচ্ছে টিফিন ক্যারিয়ার নিয়ে ডাক্তারদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। কারণ ডাক্তাররা শীত দ্বারা উঁচু করে কাজ করছে, আর আপনি গেছেন একবারের জন্য মাথা নিচু করতে মানুষ একবারের জন্য অনেক পারে, কিন্তু শীত দ্বারা উঁচু করে আগামী দিনে এগিয়ে যাওয়া যেভাবে তারা আন্দোলন করছে বিচারের আশায়, বিচারের দাবিতে, তাদের দাবিতে, এটা সত্যিই কিন্তু সারা বাংলার মানুষ কিন্তু ওদের সাথে রয়েছে। তো আপনি যেভাবেই আপনি মানে আজকে যেভাবে আপনি গেছেন নাটক করতে, সেটা মানে সবাই বুঝতে পেরেছে। এই স্ক্রিপ্ট আমরা জানি এবং এটা আপনি আপনার জীবন দশায় আপনি মুখ্যমন্ত্রী থাকাকালীন আপনি এটা করেছেন। আমরা অনেকদিন আগে থেকেই এটা আন্দাজ পেয়েছিলাম যে আপনাকে ধর্ণামঞ্চে আসতেই হবে, আপনাকে ডাক্তারের কাছে মাথা নত করতেই হবে। পদত্যাগ কথাটা এখন বলেছিলেন, আজকে আর পদত্যাগ কথা বলছেন না, আজকে চেয়ার বাঁচানোর জন্য এসেছেন। তো আপনারা মনে রাখবেন ডাক্তাররা যে সিদ্ধান্ত নিয়েছে যে 5টা দাবি তাদের আছে, তারা আলোচনা করতে চায়, কারণ আপনি কোনের কথা শোনেননি, আপনি একাই কথা বলে গেছেন, আপনি একা কথা বলে গেছেন, একা কথা বলে আপনি দুটো মাইক নিয়ে কথা বলে গেছেন, কারোর কথা শোনেননি, আপনি বেরিয়ে চলে গেছেন। তারা আলোচনা চাইছে, তারা আবারও আলোচনা চাইছে। আমরা একজন পার্টি জনপ্রতিনিধি হিসাবে এটুকুই বলতে চাই যে ডাক্তারদের আন্দোলন অরাজনৈতিক আন্দোলন তারা এগিয়ে চলুন। আমরা আছি, একজন মা হিসাবে আছি, একজন মেয়ে হিসাবে আছি আমরা, এবং তাদের পাশে আছি। তাদের অনেক আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আছে, এবং তারা শারীরিকভাবে সুস্থ থাকুক এবং তাদের দাবি নিয়ে তারা এগোতে থাকুক। এবং আপনি বারবার বলছেন কেউ আমার শত্রু নয়, কেউ আমার বন্ধু নয়, যারা দোষী আমি খুঁজে দেখবো, দাদা যদি দোষ প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমি সরাবো। মানে আপনি বলতে চাইছেন এই তিলোত্তমার জন্য কেউ দোষী নয়, এই তিলোত্তমার এই অভয়ের জন্য মানে অভয়া আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, কেউ দোষী নয়। অন্য জায়গা থেকে এসে দেখো এত বড় কাণ্ড ঘটিয়ে দিয়ে যায়নি।
ওরকম একটা সরকারি হাসপাতাল মধ্য কলকাতার মতো একটা জায়গায় এত বড় একটা নৃশংস ঘটনা ঘটে গেছে, আপনি এরপরে বলছেন যে আমি দেখবো কেউ যদি দোষী থাকে আমি ভেবেচিন্তে বিবেচনা করে দেখবো। আবার পরে বলছেন আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। আপনি সিবিআই হওয়ার আগেও বলেছিলেন আমি সময় চাইছি কাজে, এবারেও আপনি সময় চেয়ে গেলেন, এবারেও আপনি প্রতিশ্রুতি বলছেন। আপনি প্রতিশ্রুতি কতভাবে আপনি সমর্থক হিসেবে ইউজ করেছেন। এর আগেও আপনি প্রতিশ্রুতি কথাটা বলেছেন যে প্রতিশ্রুতি মানে প্রতারণা, আপনি বলেছেন প্রতারণা মানে চিটিংবাজি। তো প্রতিশ্রুতি প্রতারণা চিটিংবাজি সেটা আপনার মুখ দিয়েই বেরিয়েছে। আপনি আজকে সেই প্রতিশ্রুতির কথা বলছেন, তাহলে কোন বাংলার মানুষ বলুন আপনাকে বিশ্বাস করে? আপনাকে কেউ বিশ্বাস করে না, আপনাকে কেউ ভরসা করতে পারে না। কারণ এতদিন ধরে যে এত মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে, গাঙ্গুলি, পার্ক স্ট্রিট, কাকদ্বীপ, কুচবিহার, জলপাইগুড়ি, বীরভূম থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, যা যা জায়গায় ঘটেছে, একটার তো বিচার হয়নি। আপনি ঘুরিয়ে ফিরিয়ে আস্তে আস্তে পাশ কাটিয়ে বেরিয়ে চলে গেছেন, বিভিন্ন মিথ্যা কথার আশ্রয় নিয়েছেন, মুখোশের আড়ালে ভয়ঙ্কর যে দৃশ্য আমরা দেখেছি মুখোশ করে চালিয়েছেন। কিন্তু এবারে আর মানুষ মানবে না। এবারে এই প্রতিশ্রুতি কথাটা আপনার ডিকশনারিতে একটা প্রতারণার শব্দ হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আমরা ডাক্তারদের সাথে আছি এবং এর বিচার আপনাকে দিতেই হবে। এবং জুনিয়র ডাক্তাররা যে শির দ্বারা উঁচু করে এগিয়ে চলেছে তাদেরকে স্যালুট জানাই, তাদেরকে কুর্নিশ জানাই। তারা এগিয়ে চলুক অরাজনৈতিক ভাবে। প্রত্যেকটা মানুষ ওনারা বলেছেন যে আমরা অরাজনৈতিক আন্দোলন, এখানে আমাদের নিজেরা বলেছেন এখানে আমাদের কোনো রাজনৈতিক রং নেই, তারা যখন নিজেরা বলছে প্রত্যেকটা মানুষ তাদের সাথে আছে এবং তাদের সাথে সবাই অংশগ্রহণ করুন এবং সবাই তাদেরকে মনের জোর দিন। কারণ তারা যে কথাটা বলছে সেটা বাংলার মানুষের কথা, তৃণমূল কংগ্রেসের কথা নয়, বাংলার মানুষের কথা বলছে। সেই জন্য বাংলার মানুষের কথার সঙ্গে জুনিয়র ডাক্তার রয়েছেন, তারা এগিয়ে চলুক, তাদের দাবিগুলো থাকুক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। 200 কোটি টাকা দুর্নীতি পরিসংখ্যানটা তো বিরাট একটা অভিযোগ। আজকে সিবিআই তদন্ত করতে করতে এরকমই একটা সংখ্যা আসছে, প্রায় 200 কোটির কাছাকাছি। মানে এক একটা অর্গান প্রায় 10 লাখ 15 লাখে বিক্রি করেছে বিভিন্ন ভাবে, এবং সেটা আশেপাশের দেশ বাংলাদেশের কোনো জায়গায় পাচার করেছে। বাবুর কি ভয়ঙ্কর! মানে আমাদের বাড়ি এখন কেউ যদি বডি কেউ ডোনেট করে, কেউ চাইছে না যে বডি ডোনেট করতে। বডি ডোনেট করা হয় তাদের 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 যারা রিসার্চ করবে, যারা রয়েছে ডক্টররা রয়েছে, তাদের জন্য করা হয়। তারা পড়াশোনা করবে, তারা জানবে ফিজিওলজির ব্যাপারে, জানবে তারা, তার জন্য করা হচ্ছে। এটা কি শুধু আরজিকর না সমস্ত বিভিন্ন সরকারি হসপিটাল? এটা কিভাবে চক্রটা? এই চক্র একটা বিশাল চক্র। আমার মনে হয় যে সিবিআই তদন্ত করতে করতে নিশ্চয়ই বের করতে পারবে যে এই 200 কোটির কাছাকাছি যে এই বড় দুর্নীতি, এই অর্গান র্যাকেটস দিয়ে আমরাও দেখেছি মিডিয়ার মাধ্যমে যে বেরিয়েছে, এইটা আমার মনে হয় ভয়ঙ্কর জিনিস। এবং হয়তো এই অভয়া, এই তিলোত্তম এটা জেনে গিয়েছিল, সেই জন্যই আজকে তার এই পরিণতি হয়েছে। অর্গানটা কিভাবে, মানে কাদের অর্গানটা পাচার করা হতো বলে অভিযোগ? মৃত ডেড বডি, মৃত মানুষের অর্গান। আপনারা জানতেই পারবেন না যে কোনো জীবিত মানুষকেও, তাকেও বিভিন্ন ধরনের অপারেশনের মাধ্যমে অনেক সময় অর্গান সেখান থেকে কিডনি, সেখান থেকে একটা কিডনিও বের করে নেওয়া হয়। তারা তো জানতেই পারে, কারণ তারা মানুষ তো ডাক্তারের উপর ভরসা করে, সেটা জানে না আমার সাথে কি ধরনের অপারেশন হচ্ছে বা আমার শারীরিকভাবে তারা কিভাবে ট্রিটমেন্ট করছে। এরকম অনেক কিছু জিনিস, ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস বেরিয়ে যাচ্ছে এবং সবে তো আমরা দেখতে শুরু করেছি। আমরা আইসবার্গের ওপরটা দেখতে শুরু করেছি এবং আরো ভেতরে আমরা ঢুকে দেখতে পাবো যে ভয়ঙ্কর বাংলায় চলে। আমরা চাই যে সারা দেশ দেখতে। মৃতদেহের অর্গানের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত কিছু পদ্ধতি আছে ক্যান্সার ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে, সেটা ব্রেন ডেথ হলে হতে পারে। আর মৃতদেহ থেকে যেরকম কর্নিয়া বা স্কিন এগুলো করা যায়, কিন্তু কিডনি বা লিভার বা হার্ট এগুলো কিন্তু মৃতদেহ থেকে সম্ভব না, মানে কাজে লাগানো। মৃতদেহ থেকে সংগ্রহ করলে বিজ্ঞানসম্মত ভাবে এটা কাজে লাগানো সম্ভব। দেখুন, একটা টাইম থাকে মৃতদেহের সঙ্গে। আমি যতটুকুনি জানি, শিখেছি আমি, একটা মৃত্যুর একটা বিশেষ সময় আছে, তারপরে সেই সময়ের মধ্যে কিন্তু সেইটা হয়। এবং সেই সময়ের মধ্যে কিন্তু যদি কেউ চক্ষুদান করতে চায়, যদি কেউ কিছু ডোনেট করতে চায়, তাহলে কিন্তু সেটা একটা সময়ের মধ্যে হয়। সেখানে চক্ষুদান, এবং সেগুলো যদি বাকি কোনো অর্গান থাকে তারও একটা সময় থাকে।
না তাদের একটা সময় সেটা থাকে। ব্রেন ডেথের মধ্যে মানে মেশিন দিয়ে তাকে সবসময় বাঁচিয়ে তো রাখা। ব্রেন ডেথ হয় না। সবসময় তো আপনি বলতে পারেন না যে কোনো মৃতদেহের পেছনে ব্রেন ডেথ হচ্ছে। হ্যাঁ, কিন্তু আগে তো মানুষের কোনো কোনো সময় নানা রকমের নিশ্চয়ই তাদের বৈজ্ঞানিক তাহলে পদ্ধতি ওই আছে। অর্গানগুলো তো নেওয়া যায় না ব্রেন ডেথ ছাড়া, আর এটা রোটোর অনুমতি নিয়ে করা হয়, মানে কেন্দ্রীয় একটা কোনো প্রতিষ্ঠান। কোনো কিছুর অনুমতি এখানে নেওয়া হয়নি। আপনাদেরকে সেটাই বলছি যে কোনো কিছুর অনুমতি নেওয়া হয়নি। পুরো চক্র কাজ করেছে, কালো চক্র কাজ করেছে, অর্গান ব্যবসায় কালো চক্র এখানে কাজ করেছে। এটা কি আপনারা জানাবেন? সিবিআই কি আপনাদের? তাই তো জানাচ্ছে, আমরা সেখান থেকেই পাচ্ছি কথাগুলো। আমরা তো মানুষের সঙ্গে তুলে ধরছি। আমরা চাই কি মানুষের ঘরে ঘরে এটা পৌঁছবে। এই সরকারি হসপিটালকে তারা কি করে বিশ্বাস করে? এইরকম ধরনের সন্দীপ ঘোষের মতো প্রিন্সিপালকে তারা তো ভাবতেই পারে না এইসব ধরনের। তারা জানেই না, তারা ডাক্তারের কাছে যায় চিকিৎসার জন্য। তারা তো জানে না যে তাদের কাছ থেকে কি লুট করে নেওয়া হচ্ছে। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।